মাত্র ৬০,০০০ টাকা খরচ করে যদি স্ন্যাপড্রাগন 8 এলিটের চিপসেট পাওয়া যায়, ৮৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়, আবার 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লের সাথে একটা ডিসেন্ট ক্যামেরাও পাওয়া যায়, তাহলে কেনই আমরা পুরাতন আইফোন বা স্যামসাং ফোনের পেছনে ঘুরবো? এ মাসের ৩০ তারিখে চীনের বাজারে শাওমি তাদের রেডমি K90 আলট্রা ফোনটি রিলিজ করতে যাচ্ছে, যেই ফোনটাতে তারা স্ন্যাপড্রাগনের 8 এলিটের চিপসেট ব্যবহার করছে, সাথে একটি D2 গ্রাফিক্স চিপও ব্যবহার করছে, যেই চিপসেটটা হেল্প করবে আরো ভালো গেমিং পারফরমেন্স নিয়ে আসার জন্য এই ফোনটাতে। শুধু তাই না, এই ফোনটার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ৬৭০০ মিলিমিটার স্কোয়ারের একটি 3D আইস সিল্ড ভিসি কুলিং সিস্টেম থাকবে এই ফোনটাতে। তার সাথে একটা বিল্ট ইন অ্যাক্টিভ কুলিং ফ্যানও থাকবে, যেটা আমরা রেডমি K90 সিরিজের একটা সিগনেচার বিষয় হিসেবে অলরেডি জেনে আসছি। এক কথায় বলতে গেলে এখনকার স্মার্টফোন মার্কেটে এই বাজেটে এরকম ফোন শাওমি ছাড়া আর কারো পক্ষেই সম্ভব না। চলেন এবার এই ফোনটার ব্যাপারে আরো বিস্তারিত জানি, কি কি স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটা চীনের বাজারে লঞ্চ হতে পারে। ফোনটি রিলিজের আগেই শাওমি ক্লেম করছে যে এই ফোনটা স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর থেকে আরো বেটার পারফর্ম করবে, স্পেশালি বিকজ অফ দ্য D2 গ্রাফিক্স চিপস দ্যাট দে হ্যাভ ইউজড ইন দিস পার্টিকুলার ফোন। মূলত গেমিং পারফরমেন্স বুস্ট করার জন্যই এই এক্সট্রা চিপটাকে শাওমি ব্যবহার করছে, যাতে ফোনটা থেকে আলট্রা লেভেলের গেমিং পারফরমেন্স পাওয়া যায়। আর তারা যে কুলিং ফ্যানটা ব্যবহার করছে, এটার কারণে তারা বলছে যে মাত্র 100 সেকেন্ডে এই ফোনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে নিয়ে আসা সম্ভব। অর্থাৎ আমরা যখন গেম খেলতে খেলতে ফোনটা অনেক বেশি হিট হয়ে যাবে, লেটস সে 60 ডিগ্রি যদি হয়ে যায়, সে সময়ে মাত্র 100 সেকেন্ডে এই কুলিং ফ্যানটা ব্যবহার করে কিন্তু ফোনটাকে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা সম্ভব হবে। শুধু এটাই না, শাওমি এটাও বলতেছে যে তাদের এই ফোনটা IP69K ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সও হবে। জাস্ট একবার এই বিষয়টা ভাবেন, যেরকম আলট্রা লেভেলের একটা গেমিং ফোন যেটার পেছনে কুলিং ফ্যানও থাকবে, সেই ফোনটাকেও তারা IP69K ওয়াটার রেজিস্ট্যান্স করে বাজারে ছাড়তেছে। আর এই ফোনটাতে যে ডিসপ্লেটা থাকবে, এটা হচ্ছে 6.83 ইঞ্চের একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যেটা রেজলিউশন থাকবে 1.5K। আর স্বভাবতই এই ফোনের ডিসপ্লে বেজেলও আমরা খুবই কম দেখতে পাবো, এটা একদম শিওর করে মোটামুটি বলা যায়। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে এই ফোনে 165 হার্টজের রিফ্রেশ রেট দেখা যেতে পারে। সো ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার হতে যাচ্ছে। ফোনটা হাতে আসার পরে আমরা অবশ্যই দেখবো 165 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেটটা আলটিমেটলি কতটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। আর শাওমি বলছে এই ফোনের ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকবে 3500 নিটস পর্যন্ত, যেটাও কিন্তু যথেষ্ট বলা যায়। ফোনটার সাইডের যে ফ্রেমটা থাকবে, এটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের ফ্রেম থাকার কথা, এবং এর ব্যাক সাইডটা থাকবে, এটা হয়তো প্লাস্টিকের ডিজাইন আমরা দেখতে পাবো। আর এর ব্যাক সাইডে একটা আলাদা ক্যামেরা প্ল্যাটও থাকবে, যে ক্যামেরা প্ল্যাটের মধ্যে আমরা এর কুলিং ফ্যানটা এবং দুইটা ক্যামেরা সেন্সর আমরা দেখতে পাবো। এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর থাকবে এবং একটা মেইন ক্যামেরা সেন্সর থাকবে। যেহেতু গেমারদের জন্য এই ফোনটা বানানো হবে, তাই গেমিং পারফরমেন্স ফোকাস করেই কিন্তু কিছু লিকস আমরা পেয়েছি, যার মধ্যে একটাতে আমরা জানতে পেরেছি যে এই ফোনটা 60 FPS এ হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংসে প্রায় 60 মিনিট পর্যন্ত পারফর্ম করতে পারবে উইদাউট থ্রটলিং, যেখানে আমরা সাধারণত স্ন্যাপড্রাগন 8 এলিট 5 এর চিপসেটে দেখি যে মাত্র 20 মিনিট গেম খেলার পরেই কিন্তু থ্রটলিং স্টার্ট করে। শাওমি আরো ক্লেম করছে যে এই ফোনটা দিয়ে কিন্তু 144 FPS পর্যন্ত মোবাইল গেম খেলা যাবে, যা প্রায় 180 মিনিট পর্যন্ত একদম সেম পারফরমেন্স দিতে পারবে। আর এই ফোনটা যদি আমরা একটা ফিক্সড টেম্পারেচারে ব্যবহার করি, লাইক অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ব্যবহার করি, সে সমস্ত ক্ষেত্রেই আমরা থ্রটলিং ছাড়া এরকম এত লম্বা সময়ে ভালো পারফরমেন্স এই ফোনটা থেকে পেতে পারি। যেখানে আমরা উদাহরণ হিসেবে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 ফোনকে তুলনা করতে পারি, কারণ এই ফোনটা কিন্তু আলটিমেটলি 30 বা 40 মিনিট পরেই থ্রটলিং স্টার্ট করে দেয়। পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেটার অ্যাপারচার থাকার সম্ভাবনা আছে 1.7, এবং এটা 23 মিলিমিটার ফোকাল লেন্থ থেকে স্টার্ট হবে। সো 23 মিলিমিটার ফোকাল লেন্থ আমরা এটা দিয়ে ছবি তুলতে পারবো। সেন্সরটা একটু বড় সড়ো হবে, যে কারণে আমরা বিশ্বাস করি যে এটার থেকে ভালো ডিটেইলস পাওয়া সম্ভব ছবি থেকে, এবং কালারও ভালো পাবো, আশা করি শার্পনেসও ভালো থাকবে। পাশাপাশি এই ফোনে আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে আমরা হয়তো 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেখব। এই ফোনটাতে আমরা ক্যামেরা ফিচার খুব বড় সড়ো দেখবো না, কারণ হচ্ছে এই ফোনটাকে কিন্তু মূলত গেমারদের জন্যই বানানো হচ্ছে, আর গেমাররা বেসিক্যালি ক্যামেরাটা খুব একটা ইউজও করবে না। আর এই বাজেটের মধ্যে আমরা যদি খুব হাই কনফিগারেশন ক্যামেরা এক্সপেক্ট করি, সেটাও আমাদের ঠিক হবে না। আর এই ফোনটার ফ্রন্টে আমরা হয়তো 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখবো, যেটা ইন ডিসপ্লেতে ইমপ্লিমেন্ট করা থাকবে। পাশাপাশি এই ফোনে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আমরা দেখতে পারি। তবে ব্যাক সাইডে মেইন ক্যামেরা সেন্সর দিয়ে 4K তে 60 FPS এ ভিডিও করতে পারার একটা সম্ভাবনা আছে। এটা ফোনটা রিলিজ হলেই আমরা বলতে পারবো আলটিমেটলি এই অপশনটা পাই কিনা আমরা। এর পাশাপাশি এই ফোনটাতে থাকছে 8550 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যা অন পেপার কিন্তু অনেক বড় সড়ো একটা ব্যাটারি। তবে আমাদেরকে দেখতে হবে যে তাদের নতুন এই D2 গ্রাফিক্স চিপসেট, সেটার সাথে স্ন্যাপড্রাগন 8 এলিটের চিপসেট একসাথে হয়ে কেমন ব্যাটারি পারফরমেন্স আমাদেরকে এই ফোনটাতে দিতে পারে। তবে আমরা আশা করছি যেটা থেকে আমরা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো অবশ্যই, নির্দ্বিধায়
বিধায় গেমাররা আরামে 4 থেকে 5 ঘন্টা গেম খেলতে পারবে এই ফোনে, তা নিঃসন্দেহে বলা যায়। আর যারা নর্মাল ইউজার আছে তারা তো চাইলে এই ফোনটা আশা করি 2 দিনের কাছাকাছিও ইউজ করতে পারবে। শুধু তাই না, এই ফোনটাতে কিন্তু আপনি 100 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন এর বক্সে। এমনকি এই ফোনটাতে আমরা রিভার্স চার্জিং সুবিধাও পেয়ে যাব, যেটা ওয়াইড হবে, অর্থাৎ আমাদের কেবল দিয়ে রিভার্স চার্জ করতে হবে, যেখানে আমরা 22.5 ওয়াট পর্যন্ত কেবল দিয়ে রিভার্স চার্জ করতে পারবো অন্য যে কোনো ফোন বা গ্যাজেটসকে। আর একটা গেমিং ফোনে আমরা যে ধরনের ফিচার এক্সপেক্ট করি তার সবকিছু এই ফোনটাতে আমরা পাবো। যেমন আমরা এখানে বাইপাস চার্জিং সুবিধা পেয়ে যাব এবং গেমিং অডিও অপটিমাইজেশন সুবিধা পেয়ে যাবো, এমনকি নেটওয়ার্ক অপটিমাইজেশন সুবিধাও এই ফোনটাতে থাকবে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনে যে ফ্যানটা আছে এটা নয়েজটা কিন্তু খুবই কম রাখা হবে। এবার আমরা শুনছি যে মাত্র 32 ডিবি সাউন্ড জেনারেট করতে পারবে এই ফ্যানটা। সো সেই দিক থেকে বলা যায় যে একটা গেমিং ফোনের ফ্যান হওয়া সত্ত্বেও এটা বেশ কম সাউন্ড হবে। সো ইনিশিয়ালি আমরা এই স্পেসিফিকেশনস গুলোই এই ফোনটার পেয়েছি এবং 30 তারিখে এই ফোনটা চায়নাতে লঞ্চ হওয়ার পরে আমাদের দেশে যখন আসবে তখন আমরা অবশ্যই এই ফোনটা হাতে নিয়ে দেখবো এবং গেমিং পারফরমেন্স আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তবে আমার কাছে এই ফোনটার প্রাইসিংটা খুবই ভালো লেগেছে। আমাদের দেশের বাজারে যদি আমরা 60,000 টাকার আশেপাশে এই K90 আলট্রা ফোন কিনতে পারি তাহলে আমার মনে হয় যে বাজেট সেগমেন্টে গেমারদের জন্য বা পারফরমেন্স ওরিয়েন্টেড ডিভাইস যারা খোঁজে তাদের জন্য এর থেকে ভালো আর কোনো ডিভাইস হতেই পারে না। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে যে 165 এফপিএস এর ডিসপ্লে রিফ্রেশ রেট আসতে যাচ্ছে, যেটা সত্যিই অনেক বেশি এক্সাইটিং হবে, যেখানে কিনা আমরা আবার দেখব 8550 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর যেটা সবচেয়ে বেশি এক্সাইটিং সেটা হচ্ছে ডেফিনেটলি স্ন্যাপড্রাগনের 8 এলিট এর চিপসেট। সো এই বিষয়টা নিয়ে আর বেশি কথা না বলি, আশা করছি আগামী 7 দিনের মধ্যে দেশের বাজারে এই ফোনটা আমরা পেয়ে যাব এবং তখন আমরা এই ফোনটা হাতে নিয়ে আমাদের আলটিমেট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।